তিনজন বন্ধু গিয়েছিল এক পরিত্যক্ত ঘরে। শুধু একজন ফিরেছিল, বাকিদের কোনো খোঁজ মেলেনি। আর যে ফিরেছিল সে কি সত্যি মানুষ ছিল? আমি অফিম, আর অফিমে আপনাকে স্বাগতম। আজ যা বলবো তা শুধু গল্প নয়, এটা একটা অভিজ্ঞতা। একটা রাতের ভেতরে আটকে পড়া তিনটি জীবন্ত মানুষের গল্প, যারা একটা বন্ধ দরজা খুলে ঢুকে পড়েছিল। জানে না সেই দরজা আসলে মানুষের ঢোকার জন্য বানানোই হয়নি। এই কাহিনী আমাদের কাছে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি। তিনি বলেছেন, আজ ১৬ বছর ধরে তিনি চেষ্টা করছেন এই গল্প ভুলে যেতে, কিন্তু পারেননি। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই ঘটনার প্রত্যেকটি শব্দ হুবহু যেমনটি তিনি বলেছেন। ঘটনাটা ২০০৮ সালের। আমরা তখন তিনজন, আমি, রায়েদ আর কাশিম। তিনজনেই সৌদির হাইল শহরের একটি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। আমরা ঘনিষ্ঠ বন্ধু, একসঙ্গে ক্লাস, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি সব জায়গা ভাগ করে নেই। আমাদের মাঝে সবচেয়ে বেশি যুক্তিবাদী ছিল রায়েদ। সে সবসময় যুক্তির নামে হাসত। জিনভূত কিছুই নেই, মানুষ সব মনের কারণে ভয় পায়, মানুষ ভয় পায় নিজের চিন্তায়। আবার বলতো সবই সাইকোলজিক্যাল। কিন্তু কে জানতো একদিন সেই রায়েদ নিজেই নিজের ঠোঁট কামড়ে বলবে, এই দোয়া এখানে চলে না। রায়েদ উচ্চাকাঙ্ক্ষী, আত্মবিশ্বাসী, টেকনোলজি ও সায়েন্সের একনিষ্ঠ অনুসারী। তার মতো ঠান্ডা মাথার মানুষ আমি জীবনে কম দেখেছি। কাশেম ভদ্র, নম্র, পরিবার কেন্দ্রিক, মাঝে মাঝে একটু আতঙ্কপ্রবণ। আর আমি দুজনের মাঝামাঝি। যুক্তিতে মানি, আবার ভয়কেও অস্বীকার করি না। তিনজন একসঙ্গে অনেক জায়গায় ঘুরেছি, অনেক রাতে গল্প করেছি, কিন্তু হারাম বায়তের নাম কখনো মুখে আনিনি। সেই জায়গাটার নাম প্রথম শুনি বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যান্টিনের এক বয়স্ক কর্মচারীর মুখে। তিনি বলেছিলেন, ওই ঘরটা একসময় কোরআনের হাফেজরা থাকতেন। তিনি জিন তাড়াতেন। এক রাতে নাকি কেউ আর তার খোঁজ পায়নি। তখন থেকে ঘরটা খালি। তখন বিষয়টা কৌতূহল সৃষ্টি করেছিল, কিন্তু ভয় পাইনি। কিন্তু কাশিম একটু অস্বস্তি বোধ করছিল। সে একদিন চুপচাপ বলছিল, জায়গাটা মানুষের ছায়া পড়ে না ভাই, তবু রাতে দেখা যায় ছায়া হাঁটছে। তখনই রায়েদ হেসে বলে, এসব বানোয়াট কথা, মানুষ বিশ্বাস করে বলেই ঘটে। চল এক রাতে গিয়ে দেখে আসি। তুমি বলো ভয় লাগবে, আমি বলি কিচ্ছু হবে না। আড্ডায় সবাই চুপ, কিন্তু একটা উত্তেজনা আমাদের মধ্যে জন্ম নেয়। সেদিন সন্ধ্যার পর আমরা ঠিক করলাম পরের শুক্রবার হারাম বায়তের দিকে রওনা হব। একটি বড় গাড়ি, মোবাইল ক্যামেরা, কিছু শুকনো খাবার আর একটা শক্ত ফ্ল্যাশলাইট, এই ছিল আমাদের প্রস্তুতি। শুক্রবার মাগরিবের পরপরই রওনা দিলাম। হাইল শহরের রাস্তাগুলো তখন অন্ধকার হয়ে আসছিল। মরুভূমির রুক্ষ রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম। চারদিকে নিঃসঙ্গতা, মাঝে মাঝে বাতাসের বালুর কণা চোখে লাগছে। আমরা কথাও বলছিলাম না, সবার মনেই অদ্ভুত একটা ভার।
প্রায় ৪৫ মিনিট পর রাস্তাহীন এক জায়গায় গিয়ে গাড়ি থামতে হলো। দূর থেকে একটা ভাঙা কাঠামো দেখা যাচ্ছিল, নতুন চাঁদের আলোয় একেবারে অস্পষ্ট। দেখে মনে হচ্ছিল একটা পুরনো লাশ মরুভূমির বুকে শুয়ে আছে। দরজাটার অর্ধেক খোলা ছিল, মনে হচ্ছিল কেউ যেন আমাদের অপেক্ষা করছিল। বাতাসে ছিল মরিচার গন্ধ, চারপাশে একটা নিস্তব্ধতা, যেন শব্দও এখানে ঢুকতে ভয় পায়। আমরা ভেতরে ঢুকলাম। ঘরের দেয়াল ফাটল ধরা, ছাদ ধ্বংসপ্রায়, মেঝেতে বালি, এক কোণায় একটা পুরনো আয়না পড়ে আছে, যার মাঝখানে লম্বা ফাটল। আমরা তিনজন একটা ঘরে মোমবাতি জ্বালিয়ে বসে পড়লাম। সেই মুহূর্তে বুঝতে পারিনি এই আয়নাটা একদিন আমাদের চোখ, মন এবং আত্মা কেড়ে নিবে। রায়েদ মোবাইল বের করে বলল, সব রেকর্ড করব, প্রমাণ দেব সবাইকে, কোনো অলৌকিক কিছু নেই। কাশিম চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল। আমি দেখলাম বাতাস নেই, তবুও পর্দাটা যেন কাঁপছে। মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু সেটা আমার না। রাত তখন ১২টা ৪৩। মোমবাতি নিঃশব্দে কাঁপছিল, বাতাস ছিল না, তবুও চারপাশে অদ্ভুত কেমন একটা অস্থিরতা। হঠাৎ কাশেম বলল, আমি পাশের ঘরটা একবার দেখে আসি। তার কণ্ঠ স্বাভাবিক ছিল, কিন্তু চোখ দুটো যেন কেমন স্থির, যেন মনটা তার শরীরের ভেতরে নেই। আমরা কিছু বললাম না। সে উঠে দাঁড়িয়ে পাশের ঘরের দিকে চলে গেল। দরজার ওপাশটা ছিল আধা অন্ধকার, আলো পড়ছিল না ঠিকভাবে। তার পায়ের শব্দ বালের উপর পড়ছিল স্পষ্ট। আমরা বসে রইলাম, আমি আর রায়েদ। প্রথম ৫ মিনিট আমরা অপেক্ষা করলাম, তারপর ৮ মিনিট। ঘড়ির কাঁটা যেন থেমে গিয়েছিল। রায়েদ বলল, একবার দেখে আসি। আমি বললাম, চলো। আমরা দুইজন উঠে দাঁড়ালাম, মোমবাতি নিয়ে এগিয়ে গেলাম সেই ঘরের দিকে। ঘরের দরজাটা খোলা ছিল, ভেতরটা পুরোপুরি অন্ধকার। আমরা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। এই ঘরটি অন্যরকম, বাকি ঘরগুলোর থেকে অনেক বেশি ঠান্ডা। মেঝেতে বালু যেন স্তর করে জমে আছে, ঠিক যেন কেউ বালু বিছিয়ে রেখেছে ইচ্ছে করে। ঘরের এক কোণে কাশিম দাঁড়িয়েছিল, আমাদের দিকে পেছন ফিরে, নিঃশব্দ, নিস্পন্দ। তখন রায়েদ ডাক দিল, কাশেম। সে কোনো সাড়া দিল না। আমি ধীরে ধীরে তার পাশে গেলাম। তার কাঁধে হাত দিতে যাব, ঠিক তখনই আমি আয়নার দিকে তাকালাম। ঘরের এক কোণায় একটা অর্ধেক ভাঙা আয়না রাখা ছিল। কাঠের ফ্রেম পচে গেছে, মাঝ বরাবর ফাটল, কিছু জায়গায় কাঁচ ম্লান হয়ে গেছে। কিন্তু আয়নাটা আমাদের প্রতিচ্ছবি দেখাচ্ছিল না। আমরা দুইজন দাঁড়িয়ে, আর আয়নায় তিনজন, আরও একজন। সেই তৃতীয় ছায়াটা ছিল কাশেমের পাশে, মাথাটা নিচু, চোখ দুটো একদম লাল, কোনো মুখ নেই, শুধু গহ্বর, যেন কেউ হাসছে না, বরং হজম করছে। আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। আমি পেছনে তাকালাম, সেখানেও কেউ নেই, কিন্তু আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে। রায়েদ আবার ডাক দিল একটু জোরে, কাশেম।
এইবার কাশিম ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ আমি আজও ভুলতে পারিনি। চোখ দুটো ছিল আমাদের দিকে তাকিয়ে, কিন্তু মনে হচ্ছিল সে আমাদের দেখছে না। আর তখনই সে বলল, এই দোয়া এখানে চলবে না। শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। আমি শিওর ছিলাম এই কণ্ঠস্বর কাশিমের না। তাকে আমরা চিনতাম। এই কণ্ঠ যেন অনেক কণ্ঠের ভিতরে আটকে থাকা কাঠ। রায়ের পেছনে এক ধাপ সরে গেল। আমি দেখলাম তার কাঁধ কাঁপছে। সে মোমবাতিটা ফেলে দিল মেঝেতে। আগুন নিভে গেল। ঘরটা তখন পুরো অন্ধকার। হঠাৎ আমি কান পাতলাম। শুনলাম ফিসফিস শব্দ। একটা না, অনেকগুলো। যেন দেয়ালের গা ঘেঁষে অসংখ্য কেউ কথা বলছে, কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না। আমার হাতে থাকা টর্চটা হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল। দেয়ালের একপাশে তখন হালকা সবুজ আলোতে একটা লেখা ফুটে উঠেছে। একটা অদ্ভুত ভাষা, আমরা আগে কখনো দেখিনি। রায়েত বলল, এইটা হিব্রু না, আরবি না, কপ্টিকও না, এটা অন্য কিছু। লেখাটা ঘুরে ঘুরে উঠছে, ঠিক যেন বাতাসে কেউ লিখছে। হঠাৎ লেখা থেমে গেল। আর তখন কাশিম বলল, আমি তাকিয়েছি, আর সে আমার ভেতরে ঢুকেছে। ঘরের এক কোণায় একটা কাঠের সিন্দুক ছিল। এটা খুলতেই ভিতরে ছিল কিছু পুরনো কাগজ। রং ম্লান হয়ে গেছে, কিছু আরবি হস্তাক্ষরে লেখা। আমরা যতটুকু বুঝলাম, সেখানে বলা হয়েছিল এই ঘরে একসময় এক বৃদ্ধ আলেম থাকতেন। তিনি ছিলেন জিন তাড়ানোর বিশেষজ্ঞ। একদিন এক মা তার 7 বছরের ছেলেকে নিয়ে আসেন। ছেলেটি অস্বাভাবিক আচরণ করত। আলেম সাহেব তাকে কুরআনের কিছু নির্দিষ্ট আয়াতের মাধ্যমে বাধা দেন। সে সে ছেলে সুস্থ হয়। কিন্তু ওই রাতে আলেম আর জীবিত ফিরে যাননি। লোকমুখে বলে তিনি যাকে আটকাতে গিয়েছিলেন সেও ওই ঘরেই রয়ে গেছে। দোয়া ছিল শক্তিশালী, কিন্তু মানুষ ভুলে গেছে। আর আজ আমরা এসে সেই দুয়ারের বাধা আবার খুলে দিয়েছি। ঘর থেকে আমরা কোনো মতে বেরিয়ে আসি। কাশিম তখনও চুপ, কিন্তু তার চোখ এখন স্থির নয়। এক এক সময়ে লালচে রং নিচ্ছে। রায়েত ঘরে বসে মুখে দোয়া পড়ছে বারবার। হঠাৎ সে থেমে গেল। আমি বললাম, কি হলো? সে বলল, আমি শব্দগুলো ভুলে গেছি। আমি একটা আয়নার টুকরোতে মুখ দেখতে চাইছিলাম। টুকরাটা তুলে নিলাম, তাকালাম নিজের দিকে, কিন্তু সেখানে আমার মুখ ছিল না, শুধু চোখ, অন্ধকার ঘেরা দুটি চোখ, যেগুলো আমার দিকে তাকিয়ে ছিল না, বরং আমাকে ভেতর থেকে দেখছিল। আমি আর পারছিলাম না। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম 3 জন। কিন্তু আজ আমি জানি, সেই দিন ঘর থেকে বের হয়েছিলাম আমরা 3 জন, কিন্তু আমাদের একজন সত্যিই আর ফিরে আসেনি। আমরা সেই ঘর থেকে বের হয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু ফিরিনি। বেরোনোর পর বুঝতে পারিনি আমরা কেবল একটা অভিশপ্ত জায়গা ছেড়ে আসিনি, আমরা নিজেরাই হয়ে উঠেছি কিছু বহনকারী। রাত তখন প্রায় 4টা। আমরা গাড়িতে উঠেছিলাম নিঃশব্দে। কোনো কথা হয়নি,
না চোখে চোখ পড়েছে, না কেউ জানালার বাইরে তাকিয়েছে। শহরে ঢোকার পর আমার মনে হচ্ছিল গাড়ির পিছনের সিটে একজন বাড়তি মানুষ বসে আছে। আমি বারবার পেছনে তাকাচ্ছিলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তবুও অনুভবটা থেকে যাচ্ছিল, একটা নিঃশ্বাস, একটা তাকানো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মেসের ঘরটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। রায় চুপচাপ, তার জানালা পুরোপুরি বন্ধ, ঘরের আলো জ্বালানো। আমি তাকে ডাকলাম, কিন্তু সে কিছু বলল না। কিছুক্ষণ পর ধীরে দরজা খুলে হাতে একটা দোয়ার কাগজ ধরে বলল, এই দোয়াটা আমাকে আর মনে থাকে না। আমি স্তব্ধ। একজন হাফেজের ছেলে, যিনি প্রতিদিন ঘুমানোর আগে সূরা পড়তো, আজ সে বলছে তার মুখে শব্দ আসে না। কাশিমকে আমরা দেখতে গেলাম। ঘরের আলো বন্ধ। সে জানালার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু মুখ জানালার দিকে না, আয়নার দিকে। হ্যাঁ, ঘরের আয়নাটা, যেটা ওর মা ঢেকে রেখেছিল কাপড় দিয়ে, সেটা আজ খোলা। আর কাশিম তাকিয়ে আছে। আমরা ডাক দিলাম, সে মাথা ঘোরালো না। আমি এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ালাম। সে হঠাৎ বলল, আমি এখন বুঝি কেন সবাই চলে যায়। ওরা আর থাকলে ওর জন্য জায়গা হয় না। তার ঠোঁটে হালকা হাসি। আমার শরীর শীতল হয়ে গেল। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি চোখের সামনে দেখেছি, আয়নার ভেতরে কাশিমের পাশে কেউ দাঁড়িয়েছিল। একটা ঝাপসা কালো অস্পষ্ট আকৃতি। চোখ যেন আগুনের মতো লাল নয়, বরং গাঢ় সবুজ। ঠোঁট নেই, চিবুক নেই, মুখ যেন গলে পড়ছে। আর সে শুধু তাকিয়েছিল। আমি জানি এটা চোখের ভুল ছিল না, কারণ আমি যখন পিছনে তাকালাম পাশে কেউ ছিল না। কিন্তু কাশিমের ঠোঁট তখনও কাঁপছিল, ঠিক সে ছায়ার মতো। রাতের দিকে রায়েদ আমাকে ফোন করলো, অদ্ভুতভাবে শান্ত কণ্ঠে বলল, আমার ঘরের দেয়ালে কিছু সংখ্যা উঠেছে। আমি চোখ বন্ধ করে থাকি, তাও দেখি। আমি আমি দৌড়ে গেলাম। তার ঘরের দেয়ালে দেওয়ালপত্র ছিল না। সাদা দেয়ালে হাতে আঁকা রক্তের মতো দাগ। নির্দিষ্ট 6টি সংখ্যা, 6, 9, 1 থেকে 3, 9, 3 পর্যন্ত। আমরা বুঝতে পারছিলাম না এদের মানে কি, কিন্তু তখন মোবাইলে গুগল করে কিছু খুঁজতে গিয়েছিলাম। একটি ওয়েবসাইটে পেলাম জিনের 691তম বাহিনী, কুরআনের 393তম নম্বর আয়াত দ্বারা আটকে রাখা হয়েছিল। আমার মাথা ঝিমঝিম করছিল। আমরা যা খুলে এনেছি তা শুধু একটা অভিশাপ নয়, এটা ছিল একটা অবরুদ্ধ কিছু, যার পরিচয় আমরা জানতামই না। পরের দিন কাশিমের মা এক পরিচিত আলেমকে ডেকে আনলেন। তিনি ঘরে ঢোকার পর চুপ হয়ে গেলেন। কোরআনের আয়াত পাঠ করার চেষ্টা করলেন। দুবার মুখ খুলে আবার থেমে গেলেন। তিনি বললেন, ঘরটা খালি না, এখানে কিছু আছে। আর যেটা একজনের না, 3 জনের মধ্যে ছড়িয়ে গেছে।
কিন্তু কে আক্রান্ত সেটা বোঝা কঠিন। আমি তার মুখে অসহায়তা দেখেছি। একজন ধর্মীয় পণ্ডিত যিনি নিজেও জানেন না কাকে দোয়া দিতে হবে। রাতে আমি ঘুমোতে পারিনি। ঘুমের মধ্যে মনে হচ্ছিল আমি সেই ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমি নিজের দিকে তাকালাম, কিন্তু আমি ছিলাম না। যে প্রতিচ্ছবি ছিল তার চোখ ছিল সাদা, আর ঠোঁট ছিঁড়ে গিয়ে গালের দুই পাশ পর্যন্ত ছিঁড়ে গেছে। আমি দম নিতে পারছিলাম না, চিৎকার করে উঠলাম। ঘুম ভেঙে গেল। ঘরের জানালার কাছে তখনও ছায়া ছিল, একটা ধোঁয়াটে অবয়ব যা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। এইসব ঘটনার পর আমরা তিনজন আর কখনোই একসাথে বসিনি। কাশিমকে বিদেশে পাঠানো হয়েছিল। 6 মাস পরে তার মৃত্যু হয়, রাতে ঘুমের মধ্যে। তার মুখ খোলা ছিল আর চোখ খোলা ছিল। মুখে ছিল সেই কথাগুলো, এই দোয়া এখানে চলে না। রায়েদ নিখোঁজ। শেষবার সে তার ঘরের আয়নার ফ্রেমের নিচে একটা বাক্য লিখে রেখেছিল, সে এখন তোমার হয়ে যাবে। আর আমি বেঁচে আছি কিনা সে কথা আপনিই ভাবুন। কারণ কেউ কেউ ফিরে আসে, কিন্তু তাদের মধ্যে আর তারা থাকে না। আমি জানতাম রায়েদ হারিয়ে গেছে। নিখোঁজ ছিল প্রায় 3 মাস। হঠাৎ এক বিকেলে আমি যখন বাসার নিচের দোকান থেকে ফিরছিলাম, তাকে সামনে দেখি। সে দাঁড়িয়ে ছিল একদম স্থির, সূর্যের আলোয় চোখের পাতা না নামিয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি কাছে গিয়ে বলি, রায়েদ। সে কিছু বলল না, শুধু এক পা এগিয়ে এসে কানের কাছে ফিসফিস করে বলল, তুই আয়নায় তাকালি আজ রাতে? আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি জানতাম না সে কিভাবে জানলো। গত রাতে ঘুমিতে যাওয়ার আগে আমি সত্যি আয়নায় তাকিয়েছিলাম। রায়েদকে আমি ঘরে আনলাম। সে একা বসে থাকলো, কিছু খেলো না, কিছু বলল না। হঠাৎ সে বলল, আমি যখন ফিরছিলাম আয়না আমাকে দেখিয়ে দিয়েছিল আমরা ওখানে যা ফেলেছি সে এখন খুঁজে বের করবে। কে ফাঁকা? আমি প্রশ্ন করলাম, কি ফাঁকা? সে শুধু হাসলো, একটা ঠোঁটের কোণার হাসি, যেটা মুখে না চোখে ছিল। আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমরা কি পিছনে এসেছি? তখনই আমি ফাইলের পুরনো রেকর্ড ঘেঁটে জানতে পারি 1977 সালে হারামবায়ত ছিল এক তাজউদ্দিন হাফেজ নামক একজন আলেমের বাড়ি। তিনি নাকি জিন আক্রান্তদের দোয়া দিয়ে ভালো করতেন। একদিন এক মহিলা তার শিশুপুত্রকে নিয়ে আসেন। ছেলেটি নিজের চোখ খুলে থাকত, কিন্তু বলতো, আমি নিজেকে আয়নায় দেখি না। হাফেজ সাহেব ঘরের দোয়া পড়ে এক বিশেষ রুহানি সিল ব্যবহার করে ছেলেটির শরীর থেকে কিছু বের করলেন। কিন্তু সেই রাতেই হাফেজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। পরদিন ঘরের ভেতরে রক্ত, ভাঙা আয়না আর দেয়ালে লেখা পাওয়া যায়, আমাকে ছেড়ে দিলে আমি ফিরে আসব, আর এবার আমি একা আসব না। ঘরটি এরপর সরকারি নোটিশে বন্ধ করে দেওয়া হয়। সেই নোটিশে লেখা ছিল, এই ঘরে আবার কেউ গেলে সে জানুক প্রতিরক্ষার আয়াত হারিয়েছে শক্তি।
রায়েদ এখন আয়নার সামনে বসে সময় কাটায়। সে আয়নার সঙ্গে কথা বলে। একদিন আমি সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম, তুই কি এখনো আয়নায় কিছু দেখিস? সে মাথা নাড়ল না, কিন্তু আয়নার দিকে তাকিয়ে বলল, তারা এখন আমার বাধ্য তারা এখন আমার মধ্য দিয়ে তোকে দেখতে পায়। আমি শিউরে উঠলাম। রাতে আমি ঘুমোতে পারতাম না। একদিন সকালে আয়নার দিকে তাকিয়ে দেখি আমার পেছনে বিছানায় কেউ একজন বসে আছে। আমি পেছনে ফিরি, কিন্তু কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, সেই একই। সে তাকিয়ে আছে আর ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে বলছে, তুই ফিরেও ফিরে আসিসনি। এসব ঘটনার পরে একটা বিষয় আমি বারবার বুঝতে লাগলাম। আমরা তিনজন তো হারাম বয়ক থেকে বের হয়েছিলাম ঠিকই, কিন্তু যে বেরিয়েছিল সে কি আমরা ছিলাম, নাকি আমাদের মতো দেখতে কেউ বের হয়ে এসেছিল? কারণ আমার প্রিয় একটা বন্ধুর গলা এখন আর নিজের মতো শোনায় না, আর আয়নার প্রতিফলন এখন কথা বলে আমার আগে। আপনি যদি এখন আয়নার দিকে তাকান, আপনার চোখ কি আপনার সঙ্গে সাড়া দেয়? আপনার মুখের প্রতিচ্ছবি, সে কি শুধু আপনারই? রায়েদ নিজের মধ্যে ঢুকে পড়েছিল। শুরুতে সে আমাদের সাথে যোগাযোগ রাখত, কিন্তু একসময় নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেয়। সর্বশেষ এক রাতে সে নিজে থেকেই হারিয়ে যায়। তার ঘর থেকে পাওয়া যায় কয়েকটি ছেঁড়া কাগজ। তাতে লেখা ছিল, সেই ঘরে ফিরে যেতে হবে, দরজা বন্ধ হয়নি, শুধু আমি ফিরিনি। সবাই ভয় পায় আয়না দেখে, কিন্তু আয়নার ভেতরের ভয়টা নেই। ভয়টা আমরা নিয়ে যাই। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। আমি আজও বেঁচে আছি, কিন্তু আমার রাতগুলো আলাদা। আমি আয়নার সামনে আর দাঁড়াই না। ঘরে কোনো আয়না নেই, জানালায় পর্দা টানা থাকে। আমি লোকজনের কাছে এই ঘটনা বলি না, তবে মাঝে মাঝে কেউ জানতে চাইলে বলি। কিছু কিছু জায়গা, কিছু কিছু দরজা চোখে দেখা যায়, কিন্তু মানুষের জন্য নয়। প্রায় 10 বছর পর আমি একবার সাহস করে গাড়ি নিয়ে সেই পথ ধরে গিয়েছিলাম। ঘরটায় এখনো দাঁড়িয়ে আছে, একই রকম নিস্তব্ধ, ধুলোয় ঢাকা, দরজাটা আধা খোলা। আমি নেমে গিয়েছিলাম গাড়ি থেকে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দূর থেকে। এইবার আমি ভেতরে যাইনি, শুধু মাথা নিচু করে বলছিলাম, তিনজন এসেছিলাম, একা ফিরেছি, আর কেউ যেন না আসে। তারপর আমি ধীরে গাড়িতে উঠে চলে এসছিলাম। এই গল্প আমি আজ বললাম যেন আপনি শোনেন আর শিখেন। কারণ ভয় শুধু কোনো অদৃশ্য শক্তি নয়, ভয় হলো সেই সিদ্ধান্ত যেটা আমরা নিছক প্রমাণের জন্যই নেই, আর যার দাম হয়তো জীবন দিয়ে দিতে হয়। তিনজন বন্ধু একবার গিয়েছিল এক পুরনো ঘরে। একজন বেঁচে ফিরেছিল, আর দুজন, তারা হারিয়ে গিয়েছে চিরতরে। শেষটা যেমন হলো, আপনি কি সেটা আগে থেকে বুঝতে পেরেছিলেন, নাকি গল্পটা আপনার বিশ্বাস নাড়িয়ে দিল? আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওকে আরো ভালো বানাতে সাহায্য করবে।
আপনার নিজস্ব কোনো জিন, ছায়া বা অলৌকিক ঘটনার গল্প থাকলে, অথবা আপনি অন্য কারো কাছ থেকে কোনো গল্প শুনেছিলেন, এমন কোনো ঘটনা আপনার কাছে থাকলে আমাদের ইনবক্সে অবশ্যই লিখে পাঠাবেন। আমাদের ইনবক্সে পাঠানোর মাধ্যম হলো একটাই, সেটা হলো ইমেইল। আমাদের ইমেইলটি হলো ofim45@gmail.com। যদি কারো স্পেলিংয়ের সমস্যা হয়, আমি আবারও বলে দিচ্ছি, ofim45@gmail.com। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। এতে আমরা ভিডিও বানাতে আরও সাহস পাই, আমাদের ভিডিও বানানোর প্রতি আকর্ষণ থাকে। গল্পটা ভয়ঙ্কর হলে শিগগিরই তা শুনবেন অফিমে। অফিমের পক্ষ থেকে আজকের মতো বিদায়, কিন্তু অন্ধকার থাকছে।